কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আপনারা প্রত্যেকেই এর নাম শুনেছেন, আর নাম শুধু শোনেননি। এই এআই এখন ঢুকে পড়েছে আমার আপনার সবার বাড়িতে। হাতের মুঠোতে থাকা এই মোবাইল ফোনটি থেকেই এখন এই এআই এর ব্যবহার করছি আমরা প্রায় সবাই। এক নিমেষে পেয়ে যাচ্ছি যে কোনো প্রশ্নের উত্তর, তৈরি করে ফেলছি যে কোনো ছবি। কিন্তু জানেন কি এই এআই কিভাবে কাজ করছে? আমরা অনেকেই ভাবি এই এআই বা ওই কৃত্রিম বুদ্ধিমত্তা মেঘের মধ্যে ভাসমান কোনো ক্লাউডে বাস করে। আমরা যখন চ্যাট জিপিটি বা জেমিনিকে একটা কবিতা লিখতে বলি কিংবা এআই দিয়ে কোনো ছবি তৈরি করি, আমাদের মনে হয় এটা সম্পূর্ণ ভার্চুয়াল, একেবারে পরিবেশ বান্ধব। কিন্তু জানেন কি এই এআই একেবারেই পরিবেশ বান্ধব নয়, বরং এর সত্যিটা একেবারেই উল্টো। এআই শুধু মানুষের চাকরি খাচ্ছে না, নিঃশব্দে গিলে খাচ্ছে পৃথিবীর কোটি কোটি লিটার জল। জানেন কি এআই এর এই অবিশ্বাস্য তৃষ্ণা মেটাতে গিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে পৃথিবীর ভূগর্ভস্থ জলের ভাণ্ডার, যার ফলে এই মুহূর্তে চরম জলকষ্টে ভুগছে আমেরিকার মতন দেশ। আর শুধু আমেরিকায় নয়, ইউরোপেও পড়েছে তার প্রভাব। কেন আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসে নতুন ডেটা সেন্টার তৈরির ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। এই তীব্র জলকষ্ট এড়াতেই কি এই টেক জায়ান্ট বা পশ্চিমা দেশগুলো যেমন গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, তারা কি এখন ভারতে ডেটা সেন্টার তৈরি করতে চাইছে? আর অদূর ভবিষ্যতে এই ডেটা সেন্টারগুলোর কারণে ভারতেও দেখা দিতে পারে জলের জন্য হাহাকার। এই মুহূর্তে যা শুধু একটি প্রশ্ন নয়, ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার লড়াই, অর্থনৈতিক প্রতিযোগিতার থেকেও বড় বিষয় এবং একটি জ্বলন্ত সমস্যা। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একবার আরেকটি নতুন এপিসোডে স্বাগত জানাই। সেই ছোটবেলা থেকে আমরা শুনে আসছি বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। কিন্তু তারপরেও আবেগকে পেছনে ফেলে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বিজ্ঞানের অগ্রগতি। বলতে বাধা নেই যে এই বিজ্ঞানের অগ্রগতি আমাদের অনেক কিছু দিয়েছে, এবং যখনই প্রকৃতি বদলা নিয়েছে তখন আবার সেই বিজ্ঞানী কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। এই মুহূর্তে বিজ্ঞানের অষ্টম আশ্চর্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ এই এআই এক নিমেষে করে ফেলছে সব কিছু। লিখে ফেলছে কবিতা, গেয়ে ফেলছে গান, দিচ্ছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর, যার কারণে এআই এর বিরুদ্ধে আগেই উঠেছে মানুষের চাকরি খাওয়ার অভিযোগ। অনেক ক্ষেত্রে অটোমেশনের কারণে চাকরি চলে গেছে অনেকের। এখনও শঙ্কায় রয়েছেন অনেকে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে তাদের চাকরি। ফলে গত কয়েকটা বছর ধরেই চাকরির বাজারে একটা আশঙ্কা এবং উদ্বেগ তৈরি করে দিয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এই চাকরি খাওয়ার অভিযোগের পাশাপাশি এবার এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আরও একটি সমস্যার কথা তুলে ধরেছেন বিজ্ঞানীরা। আর সেখানে যে তথ্য উঠে এসেছে তাতে একেবারে ত্রাহি ত্রাহি রব উঠেছে উন্নত দেশগুলোতে। আমেরিকার এনভায়রনমেন্টাল অ্যান্ড এনার্জি স্টাডি ইনস্টিটিউট একটি গবেষণা করেছে। আর সেই গবেষণা থেকেই জানা যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টারগুলো প্রচুর পরিমাণে পরিশুদ্ধ জল ব্যবহার করে। এই পরিশুদ্ধ জল বলতে সেই জলকে বোঝায় যাকে ফিল্টারিং, ডিস্টিলেশনের মতন বিভিন্ন জল বিশুদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিকারক রাসায়নিক, খনিজ এবং অন্যান্য দূষিত পদার্থ থেকে সম্পূর্ণ মুক্ত করা হয়। সহজ কথায়, যে জল মানুষের জন্য খাওয়ার উপযুক্ত সেই জলই প্রয়োজন পড়ে এই ডেটা সেন্টারগুলোতে। জানেন কি প্রতিদিন এই ডেটা সেন্টারগুলোতে কতটা জল লাগে? শুনলে চমকে যাবেন। বড় বড় ডেটা সেন্টারগুলোতে প্রতিদিন প্রায় 1,90,00,000 লিটার মানে 5 মিলিয়ন গ্যালন পরিশুদ্ধ জল লাগে। মোটামুটি 1,20,000 মানুষ কোনো শহরে বসবাস করলে ওই শহর দিনে যে পরিমাণ জল ব্যবহার করে, একটি ডেটা সেন্টার সেই একই পরিমাণ জল ব্যবহার করে একদিনে। একটি মাঝারি সাইজের ডেটা সেন্টার বছরে প্রায় 41,64,00,000 লিটার মানে 110 মিলিয়ন গ্যালন জল ব্যবহার করে। হিসেব বলছে যদি একজন ব্যক্তির দিনে 150 লিটার জল প্রয়োজন হয়, তবে ওই 110 মিলিয়ন গ্যালন জল এক বছর ধরে 7,600 মানুষ ব্যবহার করতে পারবে। নিশ্চয়ই আপনারা ভাবছেন যে একটা ডেটা সেন্টার চালাতে এত জলের প্রয়োজন হয় কেন?
কেন এত পরিশুদ্ধ জল খাচ্ছে ওই এআই? এই প্রশ্নের উত্তরে আসার আগে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। এই এআই ডেটা সেন্টার চালাতে শুধু জল লাগে তা কিন্তু নয়, বিপুল পরিমাণে জলের পাশাপাশি লাগে প্রচুর পরিমাণে বিদ্যুৎ, যা থেকে আবার পরিবেশে মিশছে প্রচুর কার্বন। দেখুন, আপনি একটা প্রশ্ন করছেন আর কয়েক সেকেন্ডের মধ্যেই এআই আপনাকে তার উত্তর দিয়ে দিচ্ছে। এটা কিন্তু কোনো জাদু নয়। এআই জাদুতে চলে না, চলে সুপার কম্পিউটারের জন্য। আর আপনাদেরকে জানিয়ে রাখি, সাধারণ সার্চের তুলনায় একটি এআই সার্চের জন্য প্রায় 10 গুণ বেশি বিদ্যুৎ এবং প্রসেসিং পাওয়ার লাগে। চ্যাট জিপিটিকে মাত্র 20 থেকে 50টি প্রশ্নের উত্তর দিতে প্রায় 500 মিলিমিটার জল খরচ করতে হয়। GPT-4 বা গুগল জেমিনির মতন বড় মডেলগুলোকে ট্রেন বা শিক্ষা দিতে কোটি কোটি লিটার জল লাগে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই জল লাগে কেন এবং সেই জল কিভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে? দেখুন, ডেটা সেন্টারের সার্ভারগুলো দিন রাত 24 ঘন্টা চলে, যার ফলে চিপগুলো প্রচণ্ড গরম হয়ে যায়। এই উত্তাপ না কমালে পুরো সিস্টেমটাই কিন্তু ক্র্যাশ করে যাবে। তাই এদের ঠান্ডা রাখতে ব্যবহার করা হয় ইভাপোরেটিভ কুলিং টাওয়ার। ডেটা সেন্টারে জল ঢুকিয়ে গরম চিপের তাপ শোষণ করা হয়, আর এর ফলে সেই জল বাষ্প হয়ে আবার আকাশে উড়ে যায়। অর্থাৎ সেই জল আর পুনরায় সরাসরি কিন্তু ব্যবহার করা যায় না, এটি পুরোপুরি সিস্টেম থেকে হারিয়ে যায়। খুব সহজ করে বললে, যে যন্ত্রে যত বেশি বিদ্যুৎ ব্যবহার হয় সেখানে তত বেশি তাপ উৎপন্ন হয়, আর সেই তাপ থেকে যন্ত্রপাতিকে শীতল রাখতেই জলের প্রয়োজন হয়। সম্প্রতি জাপানে অবস্থিত ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটির গবেষকদের রিপোর্ট বলছে, এআই ডেটা সেন্টারগুলোতে জল এবং বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতি চলতে থাকলে 2030 সালের মধ্যে এই সমস্ত ডেটা সেন্টারগুলো বছরে ঘন্টায় 945 টেট্রাওয়াট করে বিদ্যুৎ খরচ করবে, যা পাকিস্তান, বাংলাদেশ এবং নাইজেরিয়ার মতন প্রায় 65 কোটি মানুষের সম্মিলিত বার্ষিক বিদ্যুৎ চাহিদার সমান। আর জলের হিসেবটাও কিন্তু যথেষ্টই উদ্বেগের। গবেষকরা দেখেছেন, বর্তমান হারে এগোলে চলতি দশকের শেষে এআই যে পরিমাণ জল খরচ করবে তা 130 কোটি মানুষের সম্মিলিত বার্ষিক ঘরোয়া চাহিদার প্রায় সমান। আর শুধু বিদ্যুৎ আর জলের বিপুল খরচ নয়, রাষ্ট্রসংঘের রিপোর্ট আবার বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রভাব সরাসরি পরিবেশের উপরেও পড়ছে, যা মূলত গ্রিনহাউস গ্যাস এবং বায়ু দূষণ কেন্দ্রিক। এআই মডেল গড়ার ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়ে বাতাসে মিশছে, তাতে বাতাস দূষিত হচ্ছে। কিন্তু পরিবেশের অন্য অংশেও যে বড়সড় ক্ষতির অশনি সংকেত লুকিয়ে রেখেছে এআই, তা অনেকেরই কিন্তু চোখে পড়েনি। খামতি থেকে গেছে এআই এর প্রভাব বিশ্লেষণে। গবেষকদের মতে সমস্যা গুরুতর এবং বহুমুখী, আর এক মুখ বন্ধ করলে আরেকটা মুখ খুলে যাচ্ছে। যদি গ্রিনহাউস গ্যাসকে ঠেকানোর জন্য পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার করা হয়, তবে কার্বন উৎপাদন বন্ধ হবে, কিন্তু জল বা বিদ্যুতের খরচ হয়ে যাবে দ্বিগুণ। যেখানে আগে থেকেই জলের সংকট রয়েছে, সেখানে এই পদ্ধতি বিপজ্জনক হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যেই এই ডেটা সেন্টারগুলোর জন্য কি আমেরিকাতে দেখা দিয়েছে তীব্র জল সংকট। টেক জায়ান্টগুলোর এই বিপুল পরিমাণ জলের চাহিদা মেটাতে গিয়ে শুষ্ক এবং খরাপ্রবণ অঞ্চলগুলোতে স্থানীয় পানীয় জল এবং কৃষিকাজে টান পড়তে শুরু করেছে। আমেরিকার পাশাপাশি একই পরিস্থিতি কি ইউরোপেও? পথে নামতে শুরু করেছে সাধারণ মানুষ থেকে পরিবেশবিদরা। পরিস্থিতি আঁচ করেই কি এবারও এই টেক জায়ান্ট বা পশ্চিমা দেশগুলো ভারতে ডেটা সেন্টার তৈরি করতে চাইছে? অদূর ভবিষ্যতে এই ডেটা সেন্টারগুলোর কারণে ভারতেও কি দেখা দিতে পারে জলের জন্য হাহাকার? এই মুহূর্তে আমেরিকার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক পরিকাঠামোর দ্রুত বৃদ্ধির সঙ্গে দেশটির নিজস্ব সম্পদ জলের সঙ্গে এক ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এআই এবং ক্লাউড কম্পিউটিংয়ের প্রভাবে ডেটা সেন্টার নির্মাণের যে জোয়ার এসেছে তা সামাল দিতে ইউটিলিটি সংস্থা, অঙ্গরাজ্যের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকারগুলো তৎপর হয়ে উঠেছে।
এই প্রক্রিয়ায় জলের একটি বড় সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হচ্ছে, যা মোকাবেলার জন্য বিদ্যমান অধিকাংশ অনুমোদন ব্যবস্থায় কিন্তু প্রস্তুত ছিল না। সমস্যাটি ডেটা সেন্টারের অস্তিত্ব নিয়ে নয়, বরং এগুলোর আয়তন বা পরিসর এমন এক পর্যায়ে পৌঁছেছে যা সাধারণের সীমানা ছাড়িয়ে গেছে। অথচ জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ কৌশলগত পরিকাঠামো হিসেবে বিবেচনা না করেই এদের এখনও সাধারণ আবাসন বা বাণিজ্যিক রিয়েল এস্টেট প্রকল্পের মতোই নিয়ন্ত্রণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ উল্লেখ করেছে যে স্থাপনাগুলোর পরিকল্পনার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে বৃহত্তর পরিসরে সমন্বয়ের প্রয়োজন রয়েছে। অনেক এলাকায় ডেটা সেন্টারগুলোকে বাণিজ্যিক রিয়েল এস্টেটের কাঠামোর আওতায় অনুমোদন দেওয়া হয়েছে, যদিও এদের জ্বালানি এবং জলের চাহিদা মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ বা মিশন ক্রিটিক্যাল পরিকাঠামোর চাহিদার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আমেরিকার জ্বালানি বিভাগ এবং লরেন্স বার্কেল ন্যাশনাল ল্যাবরেটরির সংকলিত ফেডারেল এবং শিল্প সংশ্লিষ্ট বিশ্লেষণ অনুযায়ী 2023 সালে যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টারগুলো আনুমানিক 17 বিলিয়ন গ্যালন জল ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে কেবল হাইপার স্কেল স্থাপনগুলোই 2028 সালের মধ্যে বছরে 16 থেকে 33 বিলিয়ন গ্যালন জল ব্যবহার করবে। ফোর্বসের একটি রিপোর্ট বলছে, শীতলীকরণ প্রযুক্তি, আবহাওয়া এবং কাজের চাপের ওপর ভিত্তি করে একটি বড় ডেটা সেন্টারের জন্য প্রতিদিন প্রায় 3 লক্ষ গ্যালন জলের প্রয়োজন হতে পারে। চাহিদার পূর্বাভাসে সামান্য ভুলও শহরের জলের সরবরাহ ব্যবস্থাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রের বিশাল অংশ জুড়ে চলছে রেকর্ড ভাঙা খরা, কিন্তু তা সত্ত্বেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিল্প তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দ্য গার্ডিয়ানের একটি রিপোর্টে দেখা যাচ্ছে যে আমেরিকায় অধিকাংশ ডেটা সেন্টারই খরা কবলিত এলাকায় নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। ডেটা সেন্টারের মধ্যে প্রায় 2/3 এমন সমস্ত জায়গায় তৈরি হয়ে যাচ্ছে যা গত 1 বছরে দেশের সবচেয়ে শুষ্ক অঞ্চলগুলোর তালিকায় ছিল। ক্লিন ভিউ এবং ফেডারেল সরকারের তথ্য অনুযায়ী 809টি ডেটা সেন্টারের মধ্যে 517টি এমন স্থানে অবস্থিত যেখানে গত পুরো বছর জুড়ে খরা পরিস্থিতি বিরাজ করেছে। বর্তমানে চালু থাকা ডেটা সেন্টারগুলোর ক্ষেত্রেও একই অনুপাত কিন্তু দেখা যাচ্ছে। সেগুলোর একটা বড় অংশ খরা কবলিত এলাকায় অবস্থিত। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের 60%-রও বেশি এলাকা বর্তমানে খরার বিভিন্ন পর্যায়ে রয়েছে। আধুনিক রেকর্ড অনুযায়ী বসন্তকালে এত বিশাল এলাকা জুড়ে খরার বিস্তার আগে কখনো দেখা যায়নি। বিশেষ করে দক্ষিণ পূর্ব এবং পশ্চিমাঞ্চলে বৃষ্টি এবং তুষারপাতের তীব্র ঘাটতির ফলে ফসলি জমি শুকিয়ে যাচ্ছে এবং ভয়াবহ দাবানল তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। বিজ্ঞানীরা নিশ্চিত করছেন যে জীবাশ্ম জ্বালানির পোড়ানোর ফলে সৃষ্ট জলবায়ু সংকট যুক্তরাষ্ট্রে খরার স্থায়িত্ব এবং তীব্রতাকে বাড়িয়ে দিচ্ছে। কিন্তু তারপরেও নতুন নতুন ডেটা সেন্টার স্থাপনের হিড়িক তাদের বিপুল পরিমাণে জ্বালানি এবং জলের চাহিদার মাধ্যমে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বড় আকারের ডেটা সেন্টারের আয়তন কত জানেন কি? তথ্য বলছে একটি বড় আকারের ডেটা সেন্টারের আয়তন একটা ছোটোখাটো শহরের আয়তনের সমান, আর সেগুলিকে ঠান্ডা রাখার জন্য প্রতিদিন 50 লক্ষ গ্যালন পর্যন্ত জলের প্রয়োজন হতে পারে। এই পরিমাণ জল 50,000 মানুষের ব্যবহারের সমান। ইতিমধ্যেই আমেরিকায় খরা কবলিত এলাকাগুলোতে এই এআই ডেটা সেন্টারগুলোর কারণে স্থানীয় ভূগর্ভস্থ জলের স্তর দ্রুত নেমে যাচ্ছে এবং জলের মান নষ্ট হয়ে যাচ্ছে। অ্যারিজোনার মতন খরা কবলিত রাজ্যগুলোতে, যেখানে কলোরাডো নদীর জলস্তর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, ইতিমধ্যে আমেরিকা জুড়ে শুরু হয়ে গেছে বিক্ষোভ। সেখানে স্থানীয় বাসিন্দারা নতুন ডেটা সেন্টার নির্মাণ রুখতে নট ওয়ান ড্রপ বা 1 ফোঁটা জলও নয় এই স্লোগান তুলে বিক্ষোভ করছেন। আপনাদের জানিয়ে রাখি, আমেরিকায় ইতিমধ্যেই সাধারণ মানুষের তীব্র আপত্তির কারণে 2026 সালের একেবারে প্রথম দিকেই সারা দেশে 75টিরও বেশি ডেটা সেন্টার প্রকল্প বিলম্বিত বা বাতিল করতে বাধ্য হয়েছে সেখানকার প্রশাসন। পরিবেশবিদ বা সংগঠনগুলো নতুন ডেটা সেন্টারের নির্মাণ কাজে স্থগিতাদেশ দাবি করে আবেদনও জানিয়েছে। সান ফ্রান্সিসকোর মতন শহরে মাইক্রোসফট সহ বড় টেক সম্মেলনের বাইরে সাধারণ মানুষ জড়ো হয়ে এআই ডেটা সেন্টারগুলোর পরিবেশের উপর বিরূপ প্রভাব নিয়ে লিফলেট বিতরণ এবং বিক্ষোভ প্রদর্শন করেছেন।
আমেরিকার আইওয়া মিসিসিপির উপনদী ডেস মইনেসের কথাই যদি ধরা যায়, তাহলে দেখা যাচ্ছে যে 2023 সালে যখন মাইক্রোসফট তাদের GPT-4 মডেলটি ট্রেন করছিল, তখন তারা ওই অঞ্চলের মোট জলের প্রায় 6% একাই ব্যবহার করে ফেলেছিল। অ্যারিজোনা বা ভার্জিনিয়ার মতন রাজ্যগুলো, সেখানে এমনিতেই জল কম, সেখানে ডেটা সেন্টারের কারণে সাধারণ মানুষের পানীয় জলের সংকট আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে। উরুগুয়ের মতন দেশে গুগল যখন ডেটা সেন্টার করতে যায়, তখন তীব্র খরার মধ্যে থাকা মানুষ রাস্তায় নেমে রীতিমতো বিক্ষোভ দেখায়। তাদের স্লোগান ছিল, এটি কোনো প্রযুক্তি নয়, এটি আমাদের জল চুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কারণে শুধু যে আমেরিকাতেই জল বা পরিবেশের সংকট দেখা দিয়েছে তা কিন্তু নয়, একই ছবি লক্ষ্য করা যাচ্ছে ইউরোপেও। তীব্র বিদ্যুৎ এবং জলের ব্যবহারের কারণে আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসের উভয় দেশেই ডেটা সেন্টারের ওপর কঠোর বিধিনিষেধ এবং নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অতিরিক্ত বিদ্যুতের চাপ কমাতে এবং পরিবেশের সুরক্ষায় উভয় সরকারই তাদের নীতিতে বড় পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। আয়ারল্যান্ডে বিদ্যুৎ গ্রিড বা জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় অতিরিক্ত চাপের কারণে 2021 সালে আয়ারল্যান্ডের ডাবলিনে নতুন ডেটা সেন্টার সংযোগের ওপর কার্যত একটি স্থগিতাদেশ জারি করেছিল নিয়ন্ত্রক সংস্থা। 2025 সালের ডিসেম্বরে সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নিলেও নতুন নির্মাণের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করেছে। নেদারল্যান্ডেও তীব্র বিদ্যুৎ এবং জায়গা সংকটের কারণে 2022 সালে ডাচ জাতীয় সরকার নতুন বৃহৎ ডেটা সেন্টার নির্মাণের ওপর স্থগিতাদেশ জারি করে। একই সঙ্গে আমস্টারডাম মিউনিসিপ্যালিটি 2023 সালের শেষের দিকে শহরে নতুন ডেটা সেন্টার তৈরির ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করে। নেদারল্যান্ড কিন্তু নতুন নিয়ম আরোপ করলেও ওই আমস্টারডাম শহরে বর্তমানেও কিন্তু কোনো নতুন ডেটা সেন্টারের অনুমোদন দেওয়া হচ্ছে না। সুতরাং বুঝতেই পারছেন যে এআই নিয়ে আমরা এতই মাতামাতি করছি, সেই এআই ডেটা সেন্টারই এখন ওই পশ্চিমা দেশগুলোর কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সেই মুহূর্তেই আবার শোনা যাচ্ছে এই টেক জায়ান্টরা এখন ভারতে তৈরি করতে চাইছে তাদের ডেটা সেন্টার। প্রশ্ন হচ্ছে, গুগল, মাইক্রোসফট, অ্যামাজন কি তাদের দেশের জলসংকট এড়াতে এবার ভারতে ডেটা সেন্টার তৈরি করতে চাইছে? আসল সত্যিটা কি? দেখুন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে পশ্চিমা দেশগুলো তাদের আইন এবং জলের অভাবের কারণে কিছুটা কোণঠাসা। আর ভারত হলো পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল বাজার, তাই ভারতে ডেটা সেন্টারের চাহিদা কিন্তু তুঙ্গে। 2026-27 সালের মধ্যেই ভারতের ডেটা সেন্টারের ক্ষমতা বহুগুণ বাড়তে চলেছে। মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু এবং নয়ডায় বিশাল বিশাল ডেটা সেন্টার তৈরি হচ্ছে। রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান JLL ইন্ডিয়ার একটি প্রতিবেদন পূর্বাভাস দিচ্ছে যে 2026 সালের মধ্যেই ভারতে ডেটা সেন্টারের সক্ষমতা 66% বৃদ্ধি পাবে। এই সম্প্রসারণের ফলে ভারতের ডেটা সেন্টার শিল্পের মোট সক্ষমতা 917 মেগাওয়াট থেকে বেড়ে 1521 মেগাওয়াটে উন্নীত হবে বলেই মনে করা হচ্ছে। পশ্চিমা দেশগুলো ভারতের সস্তা জমি, বিদ্যুৎ এবং বিশাল বাজারের সুবিধে নিতেই এখানে বিনিয়োগ করছে বলেই মনে করা হচ্ছে। কিন্তু এর একটি ভয়ঙ্কর অন্ধকার দিক রয়েছে বলেই কিন্তু জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ভারত নিজেই কিন্তু একটি নীতিগতভাবে জলসংকটে থাকা দেশ। নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ভারতের বহু বড় শহরে ভূগর্ভস্থ জল প্রায় শেষ হয়ে আসছে। এই অবস্থায় যদি কোটি কোটি লিটার জল ওই এআই ডেটা সেন্টার কুলিংয়ের জন্য চলে যায়, তবে ভারতের সাধারণ মানুষের পানীয় জলের কি হবে? এটি একটি বড় প্রশ্ন এটাও যে তাহলে উপায় কি? দেখুন, এআই এখন যেখানে পৌঁছেছে তাতে এই এআই এর ব্যবহার বন্ধ করা কিন্তু অসম্ভব। তবে বিজ্ঞান বিশেষজ্ঞরা মনে করছেন সমাধান লুকিয়ে আছে প্রযুক্তিতেই। টেক কোম্পানিগুলোকে জলহীন কুলিং সিস্টেম বা এয়ার কুলিং ব্যবস্থা করতে হবে, অথবা ক্লোজড লুপ লিকুইড কুলিং, মানে যেখানে জল বাষ্প হয়ে উড়ে যাবে না, রিসাইকেল করে ব্যবহার করা যাবে এমন সিস্টেম নিয়ে আসতে হবে। গুগল এবং মেটা ইতিমধ্যেই সমুদ্রের জল বা শোধিত নর্দমার জল ব্যবহারের কথা ভাবছে। প্রযুক্তির অগ্রগতি অবশ্যই প্রয়োজন, কিন্তু যে প্রযুক্তি মানুষের জীবন সহজ করার দাবি করে মানুষের বেঁচে থাকার প্রথম শর্ত ওই জলকেই কেড়ে নেয়, সেই অগ্রগতি কিন্তু অর্থহীন। আমাদের নজর দিতে হবে কিন্তু সেদিকে। আর এরপর আপনি যখন ChatGPT বা অন্য কোনো এআই সিস্টেমকে একটি সাধারণ প্রশ্ন করবেন, মনে রাখবেন
আপনার একটি প্রশ্নের উত্তরে হয়তো পৃথিবীর কোনো এক কোণ থেকে এক গ্লাস খাঁটি জল বাষ্প হয়ে উড়ে গেল। তাই প্রযুক্তি হোক টেকসই, কিন্তু তৃষ্ণার্ত নয়। আজ এ পর্যন্তই। নমস্কার।